জুলাই বিপ্লব ঘোষণাপত্রের মাধ্যমে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের, অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। মুজিববাদী সংবিধানটা কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই, সেটিরই হচ্ছে বই প্রকাশ হবে, সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে। সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর, সাংবাদিকদের দেওয়া হবে অস্থায়ী পাস। যে সাংবাদিকরা কাজ করেন তার প্রায় ১৬০ জনের মতো সদস্য আছে। তাদের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ৪০ জন ক্যামেরাম্যানকে অস্থায়ী ভিত্তিতে পাস দেওয়া হবে। চালুর পর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরল ১৩৮ প্রাণ, সড়কে দৃশ্যমান সংকেতের অভাব, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের দাবি। একজন একভাবে বেপরোয়াভাবে চললে তো দুর্ঘটনা হবে। আমার তো গাড়ি যাবে আমি বাসলে যাত্রী বসবো, আমি মারা গেলে যাত্রী মারা গেল। মুন্সিগঞ্জে জুলাই বিপ্লবে শহীদের ঘটনায় ভৌতিক মামলায় আসামি শত শত নিরীহ মানুষ, তদন্তের পর বাদ যাবে বলছে পুলিশ। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে জয়পুরহাটের বেশিরভাগ অবৈধ ইটভাটা, হুমকির মুখে পরিবেশ ও কৃষি, নীরব প্রশাসন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন, শোক জানিয়েছেন বিশ্ব নেতারা, হোয়াইট হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত। এবং বিপিএল এর ১১তম আসর শুরু আজ, উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন বরিশালের প্রতিপক্ষ রাজশাহী, টিকিট না পাওয়ায় দর্শকের ক্ষোভ। ৫-৬ ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি, আমরা কাউন্টারে গেছি, বলছে আমাদের টিকিট দিবে, কাউন্টারে গেছি, আমাদের কাউন্টার অফ। তারপর টিকিট না স্যার, তারা বলতেছে আগামী কালকে দিবে, তারা ব্ল্যাকে টিকিট বিক্রি করবে, ২০০ টাকার টিকিট ৫০০ টাকা করে বিক্রি করবে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লব ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে, অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। রোববার সকালে সংবাদ সম্মেলনে এ কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া প্রয়োজন থাকলেও সহযোগিতা করেনি রাষ্ট্র। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্টে। মুজিববাদী সংবিধান কবরস্থ করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন এবং হত্যার রাজনীতি করেছে। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া প্রয়োজন ছিল, তবে রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি। এই ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে, প্রতিফলন ঘটবে মানুষের আশা আকাঙ্ক্ষার। আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। ২৪-এর বিপ্লবে কি হয়েছে, কোন বিষয়ের প্রেক্ষাপটে এবং এই ২৪-এর বিপ্লবের পরবর্তী কেমন হওয়া উচিত, সেই প্রেক্ষাপটে একটি আকাঙ্ক্ষার যাত্রা হবে এটি। তার আলোকেই হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন কমিটির সদস্যরা, জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। সেই সঙ্গে আজই সচিবালয়ে প্রবেশে ১৬০ জন সাংবাদিক ও ৪০ জন ক্যামেরা পার্সনকে অস্থায়ী কার্ড দেওয়া হবে বলে জানানো হয়। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। সমসাময়িক ইস্যু নিয়ে রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্যরা।
এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কালী সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিবে তদন্ত দল। জানান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ অগ্নিকাণ্ডের তদন্ত চালাচ্ছে। আমাদেরকে তদন্ত কমিটির প্রধান আজকে জানিয়েছেন যে আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে। এদিকে সাংবাদিকদের প্রবেশ পাস বাতিলের সিদ্ধান্ত সাময়িক এবং তদন্তের প্রয়োজনে আলামত নষ্ট ঠেকাতেই এই সিদ্ধান্ত বলে জানান উপপ্রেস সচিব। সেই সঙ্গে কাল প্রাথমিকভাবে 200 জন সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে বলেও জানানো হয়। যে সাংবাদিকরা কাজ করেন তার প্রায় 160 জনের মতো সদস্য আছে। তাদের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের 40 জন ক্যামেরাম্যানকে অস্থায়ী ভিত্তিতে পাস দেওয়া হবে। 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের উদ্যোগে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি, এটা আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না। আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে প্রাইভেটলি, যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। 6 লেনের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে দুর্ঘটনায় প্রাণ গেছে 138 জনের। সড়কে দৃশ্যমান সংকেত না থাকা ও অসচেতনতাকে দুষছেন যানবাহন চালকরা। ত্রুটিপূর্ণ যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপের পাশাপাশি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালুর দাবি যাত্রীদের। সুমিত সরকার সুমনে পাঠানো তথ্য ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। কিছুতেই থামছে না ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। 2022 সালে চালুর পর থেকে চলতি ডিসেম্বর পর্যন্ত এখানে 985টি দুর্ঘটনায় প্রাণ গেছে 138 জনের। ফায়ার সার্ভিসের তথ্য মতে গেল 1 বছরে শুধু মুন্সিগঞ্জ প্রান্তে 43টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 36 জন। সবশেষ গেল শুক্রবার দুর্ঘটনায় প্রাণ হারান 3 শিশুসহ 6 জন। প্রশ্ন উঠেছে, 55 কিলোমিটারের আধুনিক এই সড়কে কেন ঘটছে এত দুর্ঘটনা? গতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও মামলা করা হলেও হাত বাড়িয়ে গাড়ি থামানোর মতো পুরনো সিস্টেমেই কার্যক্রম চলে এই এক্সপ্রেসওয়েতে। হরহামেশা দুর্ঘটনার পিছনে সড়কে দৃশ্যমান সংকেত না থাকা ও অসচেতনতাকেই দুষছেন যানবাহন চালকরা। ক্ষতিগ্রস্ত আমরা নিজেরাই ড্রাইভাররা। একজন একভাবে বেপরোয়াভাবে চললে তো দুর্ঘটনা হবে। যার যার গাড়ি চালায়, গতিটা যার যার ড্রাইভারের গতিকে গাড়ি চালায়। এদিকে অতিরিক্ত গতি, নিয়ম ভাঙার প্রবণতা, অসচেতনতা এবং অদক্ষ ও মাদকাসক্ত ড্রাইভার দ্বারা গাড়ি পরিচালনাকে দুর্ঘটনার কারণ বলছেন যাত্রীরা। ও যে এইভাবে গাড়ি কততে আছিল আমিও খেয়াল করি নাই। ওই মহাসড়ক যে আপনাদের আইন গতি মেনে চলাই প্রত্যেকটা ড্রাইভারের উচিত। ফায়ার সার্ভিস বলছে যত্রতত্র যাত্রী উঠানামা আর সড়ক আইন না মানায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে বেপরোয়া গতিকেই দায়ী করছে হাইওয়ে পুলিশ। তবে নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপের বিষয়ে জানাতে পারেননি তিনি। ট্রাফিক আইন না মেনে এরা দ্রুত গতিতে গাড়ি চালায়, ওভারটেকিং করে, ট্রাফিক আইন না মেনে প্রতিযোগিতা করে রাস্তার ভেতরে। যখন ঘন কুয়াশা থাকে তখন ফগ লাইট জ্বালিয়ে গাড়ি চালানো উচিত, সেটাও অনেক সময় পাওয়া যায় না। জনসচেতনমূলক কার্যক্রম আমরা আরও ব্যাপক হারে এটা করব, যারা এই কীভাবে দুর্ঘটনা কমানো যায়। ড্রাইভার, মালিক এবং চালকদের যারা আছেন তাদেরকে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। এই বিষয়ে আমরা চেষ্টা করব আরও যাতে বেপরোয়া গাড়িকে নিয়ন্ত্রণ করার জন্য। আধুনিক ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালুসহ নিয়মিত ফিটনেস পরীক্ষা এবং প্রশাসনের তৎপরতা বাড়ানোর মাধ্যমে দ্রুত দুর্ঘটনার লাগাম টানার দাবি যাত্রীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই আগস্ট বিপ্লবে নিহতের ঘটনায় মুন্সিগঞ্জে করা মামলাগুলোতে ভৌতিকভাবে আসামি করা হয়েছে শত শত নিরীহ মানুষকে। এমন ঘটনায় মামলার বাদীরা শুধু হতবাগী নয়, পড়েছেন বিপাকেও। গায়েবীভাবে আসামি হওয়ারা মুক্তি চায় এসব মামলা থেকে। পুলিশ বলছে তদন্ত প্রতিবেদনে বাদ দেওয়া হবে নিরীহ ব্যক্তিদের। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 22তম পর্ব। অনুসন্ধান করেছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি সুমিত সরকার সুমন, জানাচ্ছেন এম এ আজিম।
জুলাই আগস্ট বিপ্লবে মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের উপর পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত হয় অটোচালক দীপজল। এ ঘটনায় বিচার পেতে মামলা করে বিপাকে তার নানি শেফালি বেগম। হত্যাকারী কয়েকজনের বিচার চাইতে করা মামলায় এখন আসামি অসংখ্য, জানিয়ে উদ্বেগ এখন তার। তিনি মানুষের জড়া এত লাভ নেই, তিনি মানুষে তো আর মারে নাই, মারলে তো 2-3 জনই মারছে, এই 2-3 জন মানুষের সাজা আমি চাই। একইভাবে রিয়াজ হত্যা মামলার বাদীও বলছেন মামলা করেছেন তিনি, তবে আসামি করেছে একাধিক মহল। অনেকে নাম দিয়েছে, কেউ বিদেশ প্রবাসে আছে, কেউ পুলিশে। আমার মামলার এক আসামি আছে যিনি হামলার দিন মৌলভীবাজারে ছিল, তার বাসা রতনপুর, সে আমার মামলার আসামি। এরকম আমরা প্রায় 10-15 জন পেয়েছি যারা তখন প্রবাসে ছিল, আমাদের কাছে ডকুমেন্টস আছে। এমন মামলায় আসামি হয়ে হয়রানিতে জেলার অসংখ্য নিরীহ মানুষ, যারা রাজনীতি তো দূরে থাক, সংঘাতেও জড়ায়নি কোনোদিন। কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, আর আমার কোনো কমিটিতে কোনো পদবি এইসবও নাই। তাহলে খামাখা আমার এইভাবে হয়রানি করে এইভাবে কী লাভ হলো? আমার অপরাধটা কি? পুলিশ যা করতেছে আমরা খুব আতঙ্কিত। আমি খুব আতঙ্কিত। সাধারণ মানুষ আমরা পুলিশের কাছ থেকে সেবা চাই, পুলিশের কাছ থেকে মামলা থেকে, মিথ্যা মামলা থেকে আমি অব্যাহতি চাই। পুলিশ বলছে তদন্ত করে নিরীহ মানুষদের বাদ দেয়া হবে তদন্ত প্রতিবেদন থেকে। এই মামলাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে যাদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য প্রমাণ পাবো, শেষ পর্যন্ত তারাই এই মামলায় বিচারের আওতায় আসবে। যাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে না, তারা এই মামলা থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অব্যাহতি পাবে। জুলাই আগস্ট বিপ্লবের ঘটনায় মুন্সিগঞ্জে মামলা হয়েছে 13টি। এতে নিরীহ শত শত মানুষ আসামি হয়ে আছেন হয়রানিতে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের 3 প্রকল্পে অর্থ লোপাটের অভিযোগে প্রকল্প পরিচালক MKM মাকসুদুল আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। প্রকল্প ব্যয় 7,000 কোটি থেকে বাড়িয়ে 22,000 কোটি টাকা হলেও নির্মাণ কাজে মানহীন উপাদান ব্যবহারের অভিযোগ তার বিরুদ্ধে। এদিকে নামে বেনামে কোম্পানি খুলে অর্থ লোপাটের অভিযোগে সাউথ বাংলা ব্যাংকের পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের প্রাক্কলিত ব্যয় 7,000 কোটি থেকে 22,000 কোটিতে উন্নীত হলেও নির্মাণে মানহীন উপাদান ব্যবহারের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রোববার এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক বলেন, অন্তত 3টি খাতে অর্থ লোপাটের প্রাথমিক তথ্য পেয়েছে সংস্থাটি। এতে দুষছেন প্রকল্প পরিচালক AKM মাকসুদুল ইসলামকে। দরপত্রে ইউরোপীয় মানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি উল্লেখ থাকলেও চীন ও কোরিয়ার নিম্নমানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি সংযোজন, সিলিংয়ের কাজে ব্যাপক অনিয়ম ও অযৌক্তিক কাজ করে 12 কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে নামে বেনামে কোম্পানি খুলে ব্যাংক ও আর্থিক খাত থেকে 5,000 কোটি টাকা লোপাটের অভিযোগে সাউথ বাংলা ব্যাংকের সাবেক পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিআরপিডি সার্কুলার অমান্য করে উদ্দেশ্যমূলকভাবে ঋণ প্রস্তাব দ্রুততম সময়ে অনুমোদন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার গ্রাহক সাদ মুসা হোম টেক্স অ্যান্ড ক্লদিং লিমিটেডের মালিক মোহাম্মদ মুসা মহসিন কর্তৃক 459.50 কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ডেমু ট্রেন, লোকোমোটিভ ক্রয় সহ অন্তত 7টি প্রকল্পে 21,000 কোটি টাকা লোপাটের অভিযোগে রাজধানীর রেল ভবনে অভিযান চালায় দুদক কর্মকর্তারা। লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়, ডেমো ট্রেন ক্রয় সহ অতিরিক্ত ব্যয় ব্যবস্থাপনা এবং আরও কয়েকটা যে স্থানীয় প্রকল্প আছে, মোট 7টা প্রজেক্ট নিয়ে আমরা একটা পত্রিকা নিউজের প্রেক্ষিতে আমরা অভিযানে আসছি আজকে। প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়ার ভিত্তিতে মামলা হবে বলে জানান তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
গেল 17 বছর দেশে নানা সময় ইতিহাস বিকৃতি, রাজনৈতিক বিতর্ক সহ বিভিন্ন কারণ দেখিয়ে নিষিদ্ধ করা হয় বেশ কিছু বই। কিন্তু 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব বই বিক্রি হচ্ছে অনেক বেশি। কি তথ্য আড়াল করতে এসব বই বাজারে নিষিদ্ধ ছিল? তরুণ পাঠকরাই বা এসব বই কেন কিনছেন? সেসবের উত্তর খুঁজেছেন সহকর্মী এনআই নাহিদ। ক্যামেরায় ছিলেন রাসেল সালাউদ্দিন। 1999 সালে ইতিহাস বিকৃতি এবং রাজনৈতিক বিতর্কের অভিযোগে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইটি নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। শুধু এ বইটিই নয়, গেল 17 বছরে অনেক বই নিষিদ্ধ করা হয়, যদিও গোপনে চলত বেচাকেনা। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নীলক্ষেতের দোকানগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব বই। বেশি বিক্রি হচ্ছে মুক্তিযোদ্ধা মেজর ডালিমের লেখা যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, আমি মেজর ডালিম বলছি, কিছু কথা কিছু ব্যথা, পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশ এবং মতিউর রহমান রেন্টুর লেখা অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী সহ অবসরপ্রাপ্ত মেজর এম এ জলিলের লেখা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, ওপার বাংলার লেখক শর্মিলা বসু রচিত ডেড রেকনিং 1971-এর বাংলাদেশ যুদ্ধের স্মৃতি, আহমেদ মুসার ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ সহ বেশ কিছু বই। এছাড়াও শারমিন আহমেদের লেখা নেতা ও পিতা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদের লেখা 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা, মোহাম্মদ জয়নাল আবেদিন রচিত পিলখানায় হত্যাকাণ্ড, টার্গেট বাংলাদেশ সহ বেশ কিছু বইও বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। যেসব বই বাজারে আগে সহজলভ্য ছিল না, তেমনই কিছু বই কিনতে শিক্ষক জাকির হোসেন এসেছেন নীলক্ষেতের বইয়ের মার্কেটে। যারা লিখছেন তারা কি বলতে চাচ্ছেন বা তাদের অবজারভেশনগুলো কি ছিল, কেন তারা এই সমস্ত কথাগুলি বলছেন। এদিকে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আড়াল করা তথ্য জানতেই বই কিনতে আগ্রহী কৌতূহলী পাঠকরা। সত্য ঘটনাগুলো জানার জন্য যে আসলে এই বইগুলো তো খুব ভালো। আওয়ামী লীগ তো সরকার থাকাকালীন অবস্থায় এইসব বইগুলো ছিল না, আমরা বাজারে পাই নাই। কারণ হচ্ছে যে এইসব তো দেখা গেছে ওদের যে সত্য ঘটনা ছিল সেই কারণে ওরা আসলে এগুলা পারমিশনই দেয় নাই মার্কেটে বিক্রি করার জন্য। তরুণ পাঠকরাই নিষিদ্ধ ও বিতর্কিত বই বেশি কিনছেন বলে জানান বিক্রেতারা। প্রত্যেকটা বই এখন ডেইলি 10-20 কপি বিক্রি হচ্ছে। স্বৈরাচার সরকার ছিল, তারা মনে করে তাদের অপকর্ম ঢাকার জন্য এই বইগুলো ব্যান করে দিছিল। একটু মুরব্বী বা বয়সী, আবার কিছু যারা স্টুডেন্ট আছে এরাও নাই, জানার জন্য সোজা কথা। বই চলার বিষয়টা হলো এরকম যে এক এক সময় এক এক ধরনের বইয়ের প্রতি পাঠকের আগ্রহ তৈরি হয়। যে বইগুলি বিক্রি হচ্ছে এটা কৌতূহলের বশতে প্রত্যেকেই কিনে, যার যার চিন্তা অনুযায়ী তারা বই লিখছেন এবং সেই বইগুলি বাজারে আসতেছে। সেই বই পাঠক কোন বই পাঠক কিনবে এটা পাঠকের উপর নির্ভর করে। দেশদ্রোহ, অশ্লীলতা এবং ধর্মীয় উস্কানি না থাকলে সব বই প্রকাশ্যে বিক্রি করতে দেয়া উচিত বলে মনে করেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ। অভ্যুত্থানে যেই রকম একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্র তৈরি হয়েছে, সেখানে আমাদের মত প্রকাশের স্বাধীনতা অবারিত থাকবে, কোনো দমনপীড়ন থাকবে না, সেন্সরশিপ থাকবে না, টুটি টিপে ধরার মতো একটা প্রবণতা থাকবে না। সেই রকম রাজনৈতিক সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এখানেও সংস্কার করতে হবে। সুতরাং মত প্রকাশের স্বাধীনতাটা থাকা দরকার এবং তরুণরা সেটার থেকে শিখবে, পাঠক বিচার করবে সে কোনটা গ্রহণ করবে কি করবে না। আপনি তো জোর করে তার উপরে কিছু চাপিয়ে দিতে পারেন না। অবাধ তথ্য প্রবাহে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না আর কোনো বই, এমন প্রত্যাশা পাঠকদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রশাসনের নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখেই চলছে জয়পুরহাটের বেশিরভাগ অবৈধ ইটভাটা। এসব ভাটার কালো ধোঁয়ায় একদিকে যেমন জনজীবনকে বিষিয়ে তুলেছে, অন্যদিকে ফসলি জমি, গাছপালা, ফলমূল ও পরিবেশের ক্ষতি করছে। ভাটা মালিকরা প্রভাবশালী হওয়ায় কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আশেপাশে ইটভাটা স্থাপন নিষিদ্ধ।
কিন্তু নিয়ম না মেনেই জয়পুরহাটের ফসলি জমিতে গড়ে উঠেছে 47টি ইটভাটা। এসব ভাটায় কাজ করছে শিশু শ্রমিকরা, পোড়ানো হচ্ছে কাঠ। আর এসব ইটভাটার কালো ধোঁয়ায় বিষিয়ে উঠেছে জনজীবন। এতে শ্বাসকষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা শিশুসহ নানা বয়সী মানুষের। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় গাছপালা ও ফসলের ক্ষেতের ক্ষতি হচ্ছে, কিন্তু প্রশাসনকে ম্যানেজ করে দিনের পর দিন ধরে চলছে এসব ভাটা। প্রশাসন দৃশ্যমান কোনো উদ্যোগ না নেয় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এখানে ভাটা চালু হয়, যখন চালু হয় তখন আম কাটলত কালি পড়ে যায় তখন আম কাটলত ফল ফুলান্ত ধরে না। করে দেবো অবৈধ তা আমরা জানি, তারপরে ওদের আগুন দেওয়ার সময় তো করি লাগে, শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়। এ বিষয়ে ভাটা মালিক ও কর্মচারীদের বক্তব্য জানতে চাওয়া হলে কেউ কেউ দ্রুত সটকে পড়েন, আবার কেউ বলছেন আইন মেনেই সব চলছে। পরিবেশের ছাড়পত্রের জন্য দরখাস্ত করা আছে, মানে এখানে কিভাবে চলায় আমি তো বলতে পারবো না। জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি জানান, জেলায় কোনো অবৈধ ইটভাটা নেই, সব ইটভাটা বৈধ। অবৈধ বলে কোনো ভাটা হয় না, বৈধ এই কারণে যে তারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, সবকিছু দেয়, গভর্নমেন্টের যাবতীয় কর পরিশোধ করেই আপনার একটা ব্রিকফিল্ডের পূর্ণাঙ্গ লাইসেন্স পাওয়া যায়। অবৈধ ভাটাগুলো বন্ধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। আমাদের এই জেলায় নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় 47টি ইটভাটা রয়েছে, তার মধ্যে 30টি ইটভাটার কোনো পরিবেশগত ছাড়পত্র নবায়ন নেই। আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তো আমাদের জয়পুরহাট জেলা প্রশাসন থেকে এই পর্যন্ত লাইসেন্স পরিবেশের ছাড়পত্র বিহীন কোনো লাইসেন্স অনুমোদন করেনি বা প্রদান করেনি। আইন বহির্ভূত কোনো ইটভাটার প্রতি আমাদের কোনো লাইসেন্স ইস্যুর কোনো প্রশ্নই আসে না, আমরা আইনানুগ ব্যবস্থা নিই। জয়পুরহাটে চালু থাকা 47টি ইটভাটার মধ্যে 30টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। নিউজ ডেস্ক, দেশ টিভি। জন্ম থেকেই দু চোখে আলো নেই। শিক্ষক ও বন্ধুদের কাছ থেকে শুনে শুনে হয়েছেন পবিত্র কোরআনের হাফেজ, তবুও ভাগ্যে মেলেনি কোনো চাকরি। মেহেরপুর আমঝুপি গ্রামে নিজ বাড়িতে চা ও মুদি দোকান করে এখন চলছে হাফেজ আশিকুজ্জামান হৃদয়ের সংগ্রামী জীবন। আর এই সংগ্রামী জীবনের সারথি হয়েছেন মা, বাবা ও স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সহকর্মী জাহিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সাবলীলভাবে চায়ের চুলায় দিচ্ছেন পানি, তা গরম করছেন চুলায়, সঙ্গে কাপ ধুয়ে মুছে পরিষ্কার করে তৈরি করছেন চা। দূর থেকে বোঝার উপায় নেই দোকানি একজন অন্ধ। এভাবেই চা ও মুদি দোকান করে চলছে অন্ধ আশিকুজ্জামান হৃদয়ের সংগ্রামী জীবন। মেহেরপুরের আমঝুপি গ্রামে দরিদ্র আসাদুল ইসলাম ও শাহনাজ বেগমের ঘরে জন্ম হৃদয়ের। জন্মের পর থেকেই অন্ধ সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় বাবা মাকে। 6 বছর বয়সে পরিবার তাকে ভর্তি করিয়ে দেন একটি মাদ্রাসায়। সেখানে শিক্ষক ও বন্ধুদের কাছ থেকে শুনে হাফেজ হন তিনি। আমঝুপি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল গ্রামেই। গ্রাম থেকে পড়াশোনা করতাম, একজন পড়তো, শুনে শুনে আমি মুখস্থ করতাম। হাফেজ হবার পর থেকেই ভেবেছিলেন কোনো মাদ্রাসাতে শিক্ষকতা অথবা মসজিদে ইমামতি করে সংসারের হাল ধরবেন, কিন্তু অন্ধ হওয়ায় মসজিদ থেকে শুরু করে চাকুরি প্রত্যাশী বিভিন্ন জায়গায় তাকে হতে হয় লাঞ্ছিত। অবশেষে গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবারের সহায়তায় বাড়ির সামনে একটি কক্ষে শুরু করেন চা ও মুদি ব্যবসা। 2 বছর ধরে চালিয়ে আসছেন এ ব্যবসা। অনেক জায়গায় চাকরি খুঁজেছি, মাদ্রাসার চাকরি, ইমামতের চাকরি, অনেক জায়গায় থেকে অনেক অপমান অপদস্থ হয়ে ফিরে এসেছি। আমার আব্বু আমাকে হেল্প করে কিছু টাকা দিয়ে, তারপরে অনেকেই হেল্প করে আমাকে এই দোকানটা আজকে আমি এখানে বসে আছি। সমাজে যেসব বিত্তশালী আছে বা আমরা যারা সমাজে কাজ করি, তারা যদি এই ধরনের হাফেজদের পিছনে বা এই ধরনের অন্ধ মানুষদের পিছনে যদি আমরা সহযোগিতার হাত বাড়াই, তাহলে আমার বিশ্বাস তারা সমাজের বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। অন্যের মুখাপেক্ষী না হয়ে অন্ধ হৃদয়ে নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টাকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ ও তার বন্ধুরা। অন্ধ হওয়ার পরেও সে হাফেজা পাশ করে সে নিজের পায়ে দাঁড়ায় একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করছে, এর জন্য আমরা অনেক গর্ববোধ করছি। মসজিদে তারাবি পড়াইতো, এমন সময় কমিটির লোকজনে বলছে যে নাকি ওর পিছনে নামাজ হবে না, এ নিয়ে অনেক সমস্যা হইলো। আমি বললাম যে তার আর নামাজ টামাজ আর পড়ানোর দরকার নেই, চাকরি বাকরি করার দরকার নেই, চলো আমার বাড়িতে আমি একটা ছোটো করে দোকান দিয়ে দিই, যদি তুমি যদি চালাইতে পারো, আল্লাহ পাক যদি চালায় তোমাকে,
তাহলে ওখান থেকেই তোমার দেনপাতটা চলে যাবে। অন্ধ এ হাফেজকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। সে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার জন্য নিজের পায়ে দাঁড়িয়ে সে পৃথিবীর বুকে বিচরণ করতে চাই। সমাজসেবা অধিদপ্তর ইতিমধ্যে তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছেন এবং অবশ্যই সমাজসেবা অধিদপ্তর তার জন্য আরও যে করণীয় আছে তার জন্য আমরা সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করব। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে অন্ধ আশিকুজ্জামান হৃদয়ও হতে পারেন অন্যান্য প্রতিবন্ধীদের অনুকরণীয় দৃষ্টান্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি।